সেই ছোট্টবেলা গ্রাম ছেড়ে শহরে এসেছি। শহরে থাকতে থাকতে এখন শহরের জীবনই ভালো লাগে, কিন্তু আজ কয়েকটা দিন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে। কিন্তু সময় আর কোথায়, সারাদিন অফিস করে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। অফিস ছুটি নিয়ে যে বেড়াতে যাব তারও সুযোগ নেই। এমনিতেই বস আমার উপর রাগ করে আছে, কেননা ওই দিন একটা ভুল ফাইল সাবমিট করে ফেলেছি। এই তো গত 3 দিন আগে অফিসে গিয়ে বসের রুমে গিয়েছিলাম। এরপর যা হলো তা আপনারা নিজের চোখেই দেখে নিন। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো। কি খবর রহিম সাহেব? কাজ না করে সাত সকালে আমার কেবিনে? মানে বস, আপনার সাথে কিছু কথা বলার ছিল। কথা? কিসের কথা? আসলে বস, মানে ইয়ে না করে কি বলবে বলো, না হলে কাজ করতে যাও। না বস, আসলে আমার 2-3 দিন ছুটির প্রয়োজন। ছুটি? রহিম সাহেব, এমনিতে ভুল ফাইল সাবমিট করে কোম্পানি লস করেছেন, আর এখন ছুটি? আর আপনি নতুন ফাইলের কাজ কি শেষ করেছেন? আসলে বস, আজকে এটা শেষ করে সাবমিট করব। আচ্ছা ঠিক আছে, আবার ভালো করে সব দেখে নিবেন, তারপর সাবমিট করবেন, না হলে আবার কোম্পানি লসে পড়বে। আচ্ছা বস। বস, ছুটি? রহিম সাহেব, আপনি আবার ছুটির কথা বলছেন? কোনো ছুটি হবে না, আপনি এখন যেতে পারেন। এরপর আমি বুক ভরা হতাশা নিয়ে বসের কেবিন থেকে ফিরে এলাম। অতপর নিজের কেবিনে বসেই কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরের খাবার সময় যে কখন হয়ে গেল বুঝে উঠতেই পারিনি। হঠাৎ পাশে থাকা আমার কলিগ তামিম বলে উঠল, কি খবর রহিম সাহেব, আজ কি খাওয়া দাওয়া করবেন না? দুপুর হয়ে গেছে নাকি? আপনি তো দেখি বসের রুম থেকে বের হয়ে একেবারে কাজ পাগল হয়ে গেলেন। না, তেমন কিছু না। আসলে আপনি তো জানেন যে কিছুদিন আগে আমি একটা ভুল ফাইল সাবমিট করে ফেলেছি। এর ফলে কোম্পানি অনেক বড় লস হয়ে গেছে। তাই আর কি একটু মনোযোগ দিয়ে কাজ করছি। আর আজ বাসা থেকে খাবারও নিয়ে আসিনি। ও, কিন্তু আপনার তো ভুল ফাইল সাবমিট করার কথাটা, কিভাবে হলো? আসলে আমার ওই দিন শরীরটা খারাপ ছিল, তাই আমার সহকারী রফিককে বলেছিলাম যে ফাইলটা চেক করতে এবং সকালে উঠে আমি সাবমিট করব। আমি ঠিকই সাবমিট করেছি, কিন্তু ফাইল অন্যটা। রফিক ওই ফাইলের জায়গায় অন্য ফাইলের লিংক করে রেখেছিল, আমি আর চেক করি নাই। আসলে এরকম কিছু না। আচ্ছা চলুন দুইজনে মিলে আজ অফিস ক্যান্টিন থেকে খেয়ে আসি। চলেন। এরপর আমি আর তামিম সাহেব অফিস ক্যান্টিনে খেতে চলে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, অফিস ক্যান্টিনে আমি আমার ছোটবেলার বন্ধু সাব্বিরকে দেখতে পেলাম। আমি আর তামিম সাহেব তখন টেবিলে বসে খাচ্ছিলাম। আমি বারবার সাব্বিরকেই দেখছিলাম, কিন্তু শিওর হতে পারছিলাম না যে সে আমার ছোটবেলার বন্ধু। এরপর আমি তাকে ডাক দিলাম, এই যে ভাই, শুনছেন? কাকে ডাকছেন? আমাকে? হ্যাঁ, আপনি একটু এদিকে আসবেন, আপনার সাথে কিছু কথা ছিল। আপনি কি লোকটাকে চেনেন নাকি? চেনা লাগছে তাই ডাকলাম। ও আচ্ছা, তাহলে আপনি কথা বলুন, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার নাম কি সাব্বির? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আচ্ছা, আপনি কি ভুতুড়ে গ্রাম থেকে আসছেন? হ্যাঁ, কিন্তু আমাদের গ্রামে তো এই নামে আমাকে কেউ জানে না, শুধু আমরা 2-3 জন বন্ধু মিলে এই নাম দিয়েছিলাম। আরে তুই আমাকে চিনলি না? আমি রহিম। আরে রহিম, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তুই হঠাৎ এখানে? আমার তো এই অফিসে সহকারী হেড হিসেবে চাকরি হয়েছে। কি বলিস, তাহলে তুই আমার বস? আরে কিসের বস, আমার বন্ধু। আসলে আজকে জয়েন করেছি, কিছুক্ষণ পর সবার সাথে পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু দেখ, তার আগে তুই আমাকে চিনে ফেললি। আরে তুই ভুলে যেতে পারিস, আমি কি আর ভুলতে পারি তোকে? দুইজনে ছোটবেলায় কত সময় কাটিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অফিস ছুটি হলে কথা হবে। হ্যাঁ। এরপর আমি আমার কেবিনে চলে গেলাম আর সাব্বির তার কেবিনে। অতপর অফিস ছুটি হওয়ার পর দুইজন একসাথ হলাম।
তাকে জোর করতে লাগলাম আমার বাসায় যাওয়ার জন্য। তো অফিসের প্রথম দিন কেমন কাটলো? হ্যাঁ ভালো, তোদের অফিসটা অনেক সুন্দর, কিন্তু মনে হলো অফিসের হেড একটু বেশিই রাগী। আচ্ছা, এসব বিষয় বাদ দে, 5টা বাজতে চললো, এখন বাসায় চল। কার বাসায়? কেন, আমার বাসায়। না না, আরেকদিন। তোর কথা নাকি আমি শুনবো? এতদিন পর দেখা আর তুই আমার বাসায় না গিয়েই চলে যাবি? এরপর আমি সাব্বিরকে জোর করে আমার বাসায় নিয়ে গেলাম। কি রে, তোর বাসা তো অনেক বড়, বিয়ে করেছিস নাকি? আরে সাব্বির, কি যে বলিস, আমার বাড়িওয়ালা অনেক ভালো, আমাকে নিজের ছেলের মতো আদর করে, তাই আমাকে এই বড় বাসাটাই থাকতে দিয়েছে। তাহলে বাড়িওয়ালাকে তুই কাবু করে ফেলেছিস। হা হা হা, আরে তুইও না। আচ্ছা, তুই বরং বাসাটা ঘুরে দেখ, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করি, কেমন? এরপর আমি খাবার তৈরি করতে চলে যাই। অন্যদিকে সাব্বির আমার বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখ গেল আমার বেডরুমে টেবিলের উপরে রাখা কিছু ভুতুড়ে বইয়ের ওপর। এমন সময় আমি সাব্বিরকে ডেকে বললাম, সাব্বির, কি দেখছিস, বই? হ্যাঁ, তুই কি এখন ওই ভূত নিয়ে পড়ে আছিস নাকি? এই নে কফি। আর তুই তো জানিস আমি ভুতুড়ে বই পড়তে পছন্দ করি আর এসব নিয়ে গবেষণা করি। তাহলে তুই এখনো সে আগের রহিম রয়ে গেলি? এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমার বাসাটা সন্ধ্যা হলে একটু বেশি নির্জন হয়ে পড়ে, আর যদি কারেন্ট চলে যায় তো আরো নির্জন। আমি আর সাব্বির বসে বসে গল্প করছিলাম। এমন সময় সাব্বির আমাকে বলল, তোর মনে আছে ওই যে গ্রামের শেষ মাথায় জঙ্গলের পাশের পোড়াবাড়ির কথা? হ্যাঁ, মনে আছে। ছোটবেলায় তুই আর আমি কতবার না বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু ওই যে দারোয়ান কাকুর জন্য পারলাম কই। দারোয়ান কাকু নাকি মারা গেছে। কিভাবে? এটা তো বলতে পারবো না, শুনেছি একদিন উনি কি এক কারণে পোড়া বাড়ি ছেড়ে মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়েছিলেন। পরের দিন পোড়া বাড়িতে ফিরে এলে রাতে তিনি মারা যান। আমার ছোটবেলাতেই মনে হয়েছিল এখানে কিছু আছে। হ্যাঁ, ওই যে দেখছিস একটা বট গাছ, একদিন আমি এবং বাড়িওয়ালা আমার রুমে বসে গল্প করছিলাম। হঠাৎ ওই বট গাছের দিকে চোখ পড়ল। এরপর দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা ভূত ওই গাছের চারপাশে ঘুরছে। বাড়িওয়ালা তা দেখে ভয়ে কাঁপছিল। আমি বাড়িওয়ালাকে নির্ভয় দিলাম। এরপর হঠাৎ ভূতটি কোথায় চলে গেল। এরপর থেকে রাত্রিবেলা বাড়িওয়ালা আমার বেডরুমে আসে না। ওরে বাবারে, তুই যেখানে যাস সেখানে শুধু ভূত। তুই সাবধানে থাকিস, না হলে তোকে ভূতে ধরবে। ভূতে ধরলে তুই আছিস না, তোর থেকে বড় ভূত আছে নাকি? এরপর আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা দুজনে অফিসে চলে গেলাম। এরপর আমি অফিসে কাজ করতে লাগলাম। হঠাৎ গ্রামের কথা মনে উঠল, তাই মন খারাপ করে কিছু সময় বসে রইলাম। আজ অফিসে আমার কলিগ তামিম আসে নাই, তাই ভালো লাগছে না। এমন সময় হঠাৎ করে আমাদের অফিসের পিয়ন এসে বলল আমাকে সাব্বির ডেকেছে। স্যার, আপনাকে আমাদের নতুন সহকারী হেড অফিসার ডাকছেন। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। এরপর আমি সাব্বিরের কেবিনে গেলাম। মে আই কাম ইন, স্যার? আরে রহিম, তুই আমার কেবিনে আসবি, এখানে অনুমতি কি আছে? আর যেন কখনো এমন না হয়। আরে কি বলিস তুই, আমার বন্ধু হলেও তুই আমার স্যার। আমি সাধারণ একজন কর্মচারী আর তুই হলি হেড অফিসার। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কেন ডাকছিস বল, কোনো কি নতুন কাজ এসেছে? না, আমি ওয়াশরুম থেকে আসার সময় দেখলাম তুই উদাস হয়ে বসে আছিস। কিছু কি হয়েছে? না, তেমন কিছু না। আরে তুই যতই বলিস কিছু হয়নি, তুই ভুলে যাস না আমি তোর ছোটবেলার বন্ধু, আমি সব বুঝতে পারি। এখন কি হয়েছে? আসলে বাবা মা মারা যাওয়ার পর তো শহরে চলে আসি। এরপর থেকে আজ 20-22টা বছর কেটে গেল, গ্রামে যাওয়া হয়নি। এই তো কিছুদিন গ্রামের কথা বড্ড মনে পড়ছে।
চল দুজনে মিলে ঘুরে আসি আমাদের ভুতুড়ে গ্রামে। তুই শহরে চলে আসার পর কিছুদিনের মাথায় আমার আব্বুর ট্রান্সফার হয়। সে সুবাদে একই বছর আমি শহরে চলে আসি, আর গ্রামে যাওয়া হয়নি। আমারও গ্রামের কথা মনে পড়ছিল। কিন্তু আমার তো ছুটি নেই। ওই দিন বসকে বলেছিলাম ছুটি দেওয়ার জন্য, কিন্তু তিনি রেগে গিয়ে আমাকে কেবিন থেকে বের করে দিলেন। আরে আমরা কালকে গ্রামে যাচ্ছি, তুই ব্যাগপত্র গুছিয়ে রাখ। কিন্তু ছুটি? তুই ভুলে যাস না আমি এই অফিসের সহকারী হেড অফিসার, তো তোকে ছুটি নেওয়ার চিন্তা করতে হবে না। এখন তুই বাসায় যা। এরপর আমি বাসায় চলে গেলাম। ওই দিন ব্যাগপত্র গুছিয়ে রেখে দিলাম এবং পরের দিন আমি এবং সাব্বির আমাদের গ্রামের দিকে রওনা হলাম। তাহলে রহিম, অনেক বছর পর আমরা আমাদের ভুতুড়ে গ্রামে যাচ্ছি। আচ্ছা, তুই এর নামটা কোথায় পেলি? জানি না, ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু অনেক দিন পর সে পুরনো গ্রামে যাচ্ছি। মনের মধ্যে ভালো লাগা অনুভব করছি। হ্যাঁ, ঠিক বলেছিস। এরপর গাড়ি চলতে লাগলো। প্রায় 5 ঘন্টা পর আমরা ভুতুড়ে গ্রামে পৌঁছালাম। গ্রামটা ঠিক আগের মতোই আছে, কিন্তু মানুষ তেমন নেই। চারদিকে গাছপালা, পুকুর একটু ভুতুড়ে ভুতুড়ে। এরপর আমরা গ্রামের সবুজ শ্যামল পথ পাড়ি দিয়ে আমরা দুজনে সাব্বিরদের বাড়িতে গেলাম। ওই জায়গায় কয়েকদিন থাকবো আমরা। সাব্বির, শহরের বড় বড় বাসা থেকে গ্রামের মাটির বাড়িগুলোতে অনেক শান্তি। তাই তো এই গ্রামের বাড়িগুলোতে ভূত বাস করে। হা হা হা। তুইও না, হা হা হা। অনেক বছর সাব্বিরদের বাড়িতে তালা ঝুলে থাকার কারণে পুরো বাড়ি কেমন ভুতুরে ভুতুরে হয়ে গেছে। বাড়ির ভিতরে মাকড়সার জাল, বিভিন্ন রকম প্রাণীও বসবাস করতে লেগেছে। তোদের বাড়ি তো মনে হয় পোকামাকড়ের বাসা হয়ে গেছে। মানুষ না থাকলে তো পোকামাকড় থাকবেই। এরপর দুইজন মিলে বাড়িটা পরিষ্কার করে নিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল। অন্ধকার রাতে গ্রাম ঘুরে দেখাটা অনেকটা যুদ্ধ করার মতো, কেননা গ্রামে রাত্রিবেলা অনেক ভূত, সাপ আর কত কি ঘুরে বেড়ায়। আমাদের যেহেতু 2 দিন থেকেই শহরে ফিরে যেতে হবে, তাই আমরা দুইজন রাত্রিবেলায় ঘুরতে বের হলাম। চারদিকে অন্ধকার, আমরা দুইজন হাঁটছি। আমরা হাঁটতে হাঁটতে জঙ্গল পুকুর পাড়ের আম গাছের তলায় এলাম। এক সময় আমরা ওই জায়গায় বসে বসে আম খেতাম। দেখ, আম গাছটা এখনো আছে। কিন্তু আমরা তো এখন বসতে পারি না। কোথাও কেউ নেই, আমরা বরং এই পুকুর পাড়ে কিছু সময় বসি। হ্যাঁ, বসে বসে আমরা গল্প করতে লাগলাম। হঠাৎ পুকুরের ঠিক মধ্যখানে সাদা কিছু একটা আমাদের দিকে আসতে লাগলো। সাব্বির, এই দেখ, কিছু একটা এইদিকে আসছে, চল দৌড়া। ওরে আল্লাহ রে, এই ভুতুড়ে গ্রামে ভুতুড়ে রয়ে গেল। এরপর আমরা দৌড়ে পোড়াবাড়ির দিকে চলে গেলাম। পোড়াবাড়ির কাছাকাছি যেতে সাব্বির বলতে লাগলো, চল বাড়ি ফিরে যাই, যদি আমাদের কিছু হয়ে যায়। আরে আমরা তো কাল সন্ধ্যা নাগাদ শহরে চলে যাব, এখন যদি ঘুরে না দেখি কখন দেখব। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম। লোকটা দেখতে অদ্ভুত রকম। লোকটা আমাদের দেখে আমাদের দিকে এগিয়ে আসলেন। এই দেখ, একটি লোক আমাদের দিকে এগিয়ে আসছে। মনে হয় কোনো বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য আসছে। আপনারা এই অন্ধকারে কোথায় যাচ্ছেন? না, আসলে আমরা একটু গ্রাম ঘুরে দেখছিলাম। হা 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 হা, এই অন্ধকারে আপনারা গ্রাম ঘুরছেন? হ্যাঁ, আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আর সামনে যাবেন না। হা 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 হা। এই কথা বলে লোকটা চলে গেল। লোকটাকে আমার সুবিধার মনে হলো না। আমার মনে হয় আমাদের বাড়ি ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আমি সাব্বিরের কথায় কান দিলাম না, কারণ আমার গ্রামে আসার একমাত্র কারণ হলো এই বাড়ির রহস্য জানা। কেননা এই বাড়ির রহস্য জানতে পারলে এই বাড়ির উপর একটি বই লিখব। অতপর আমি পোড়াবাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটি এখন আগের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। বাড়িতে প্রবেশ করতেই পোড়াবাড়িটা কেমন কেঁপে উঠল, যা দেখে সাব্বির আমাকে বলতে লাগলো,
তাহলে তুই এই বাড়িতে আসার জন্য গ্রামে আসতে চেয়েছিলি? তোর ওই বইগুলোতে কি এই মিশনের কথাই ছিল? হ্যাঁ, আমি এই বাড়ির রহস্যের উপর বই লিখব। এরপর আমি ওই পোড়া বাড়িতে প্রবেশ করা মাত্র বাড়িটা কাঁপতে লাগলো। মনে হচ্ছিল এখনই ভেঙে যাবে। তখন আমার ভয় লাগতে শুরু করলো। এরপর হঠাৎ করে বাড়ির লাইটগুলো সব জ্বলে উঠলো। দেখে আমার ভয় করতে লাগলো। এরপর বাড়ির উপর থেকে এক ভয়ঙ্কর নারী হেঁটে আসলো। এটি কোনো সাধারণ মানুষ ছিল না, এটা রাক্ষসী ছিল। কার এত বড় সাহস আমার বাড়িতে প্রবেশ করার? এই বাড়ি আমার। এই রহিম, তোর কারণে অকালে প্রাণ হারাতে হবে আমার। ভয় নেই, তুই শান্ত হ। এরপর আমি রাক্ষসীর সাথে কথা বলতে লাগলাম। আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, শুধু বাড়িটির রহস্য জানতে এসেছি। তুমি যদি বলো রাত্রিবেলা এখানে কিসের আওয়াজ হয়, তাহলে আমরা চলে যাব। রাক্ষসী ভালো ছিল এবং আমাদের এই আওয়াজ সম্পর্কে বলল, এখানে আমরা আমাদের কিছু বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাস করি, এটার আওয়াজ হয়। তোমরা দেখতে পাচ্ছ না বাড়িটি কত সুন্দর করে সাজানো? এখন তোমরা যেতে পারো। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই আমি লক্ষ্য করলাম রাক্ষসীর মুখে রক্ত লেগে আছে। তখন বুঝতে পারলাম তারা এখানে রাত্রিবেলা মানুষ মেরে তাদের রক্ত খেয়ে মজা করে। কিন্তু আমাদের কেন না মেরে এখান থেকে যেতে দিল, তা এখনো আমার কাছে রহস্য রয়ে গেল।